আমার সহকর্মী ও আমাদের যে এই বর্তমানে স্বাস্থ্য খাতের যে দুরবস্থা, এটা নিরসনে কিছু দাবি আমাদের ডাক্তারদের পক্ষ থেকে করা হয়েছে, সেটার উপস্থাপন করছে। এখন আমরা এই দাবিগুলো হচ্ছে যে একটু ইলাবোরেশন করব। যেমন আমাদের প্রথম দাবি ছিল হচ্ছে যে এমবিবিএস বা বিডিএস ডাক্তার ব্যতীত কেউ মানে ডাক্তার পদবি ইউজ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। এখন কিন্তু বর্তমানে এই ম্যাটস, ডিএমএফ, স্যাকমো এই এরা চাচ্ছে যে এই ডাক্তার পদবিটা ব্যবহার করবে এবং তারা হাইকোর্ট পর্যন্ত গেছে। কিন্তু কথা হচ্ছে যে ম্যাটস কি এটা আগে জানতে হবে। আমরা সাধারণ মানুষ যারা আছে তারা তো এই বিষয়গুলো নিয়ে অতটা অবগত না। ম্যাটস হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, মানে এটা একটা স্কুল। এখানে হচ্ছে কি কি সাবজেক্টগুলো পড়ানো হয়? বেসিক অ্যানাটমি, বেসিক বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফিজিওলজি, তারপরে বেসিক ইংরেজি, বেসিক মেডিসিন, বেসিক সার্জারি, এই বেসিক দিয়ে শুরু হয় যেগুলো। মানে আমাদের এই মেডিকেলের যে মেইন সাবজেক্টগুলো আছে, মানে আমরা মেডিকেল সেক্টরের এই সাবজেক্টগুলোরই কিছু কিছু জিনিস ওদের পড়ানো হয়। এখন এই অল্প অল্প জিনিস পড়ে ওরা কি হতে চাচ্ছে? ডাক্তার পদবি লিখতে যাচ্ছে, নামের আগে ডাক্তার পদবি বসাতে চাচ্ছে। তার আগে একটা কথা, ওরা এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট তোরা না, এসএসসি পাস করে এই ম্যাথস এই কোর্সে ভর্তি হয়ে তারা এখন ডাক্তার পদবিটা নিতে চাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা এই যে এসএসসি পাস করলাম একটা ভালো মার্ক পেয়ে, তারপরে ভালো একটা জিপিএ পেয়ে, তারপরে এইচএসসি, এটা অনেক ভাস্ট একটা জিনিস। এখানে বায়োলজি সাবজেক্টে যে টপিকগুলো দেওয়া হয়েছে, এখানেই তো আমাদের ওই ম্যাথস কোর্স যে পড়ানো হয় তার অনেকখানেই এখানেই আছে, বায়োলজিতেই আছে, ইন্টারমিডিয়েটের বায়োলজি, সেটা কি ওদের পড়ানো হয়? আমার কথা হচ্ছে যে ওরা আগে ওইগুলো পড়ুকো, উচ্চতর গণিত, তারপরে যে ইন্টারমিডিয়েটের যে বিজ্ঞানের সাবজেক্টগুলো আছে ওগুলো ওরা ভালো করে পড়ে আসলে সেটা তারপরে না হয়তো বলতে পারতো যে আমরা ডাক্তার হতে চাই। ওরা তো ওই সাবজেক্টগুলোই জানে না, ওরা কিভাবে একজন মানে ডাক্তার লিখতে চায় নামের আগে। তারপরে হচ্ছে যে এই আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি মানে ওভার দ্য কাউন্টার ড্রাগস, এই ড্রাগসগুলো হচ্ছে উন্নয়ন আপডেট করতে হবে। ওভার দ্য কাউন্টার ড্রাগস হচ্ছে সেই ড্রাগসগুলো যেগুলো হচ্ছে আমরা উইদাউট প্রেসক্রিপশান, মানে প্রেসক্রিপশান ছাড়া আমরা এগুলো ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি, যে কেউ ফার্মেসি থেকে কিনতে পারে। তো এখন ওরা এই মানদণ্ড অনুযায়ী এরা চলে না। এরা কি করে? আমাদের কথা হচ্ছে যে এটা শুধু এই ওভার দ্য কাউন্টার ড্রাগ ব্যতীত সহ আর যে ড্রাগসগুলো আছে এগুলো ডাক্তাররা প্রেসক্রাইব করবে, কিন্তু ওরা এই ওটিসি ড্রাগস বাদ মানে এগুলো তো করে, তার সাথে সাথে যেগুলো হচ্ছে ওদের করার কথা না প্রেসক্রাইব, সেগুলো ওরা এই গ্রাম অঞ্চলে যে ডাক্তারগুলো আছে ওরাই ড্রাগসগুলো প্রেসক্রাইব করে। যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক, আমাদের অনেক অ্যান্টিবায়োটিক আছে যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া প্রতিরোধী, কিন্তু ওরা এই অ্যান্টিবায়োটিকগুলো মানে ভাতের মতো 3 বেলা ভাতের মতো ওরা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতেছে, করে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে দিচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে একটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের ওই অ্যান্টিবায়োটিকগুলো, মানে একটা অ্যান্টিবায়োটিক কাজ করে মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। যদি আমরা কোনো ডিজিজে আক্রান্ত হই বা কোনো রোগে আক্রান্ত হই তখন এই অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ওই। কিন্তু ওরা এই অ্যান্টিবায়োটিক এখন ফিভার নিয়ে গেছে, মানে কোনো সাধারণ একটা জ্বর নিয়ে গেছে, সাধারণ অল্প জ্বর, ওটা আমাদের দেহের জন্য ভালো, ইমিউনিটি দেয়, কিন্তু ওরা তো আর জানে না, ওরা ওই ফিভার নিয়ে যাচ্ছে, জ্বর নিয়ে যাচ্ছে, ওটাতেও অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তাহলে এই অ্যান্টিবায়োটিক যার ফলে যত্রতত্র ইনডিসক্রিমিনেশন ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, এই কারণে কি হচ্ছে? এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আমরা পরবর্তীতে সত্যিকারের ওই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত যদি ওই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হই, তখন যদি আমরা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করি, ওই অ্যান্টিবায়োটিক আর কাজ করতেছে না। কিন্তু সাধারণ মানুষ তো এটা বুঝবে না। ওরা আসে কোন পর্যায়ে? শেষে যখন সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, অলরেডি সব অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়ে গেছে, তখন আসে টারশিয়ারি মেডিকেল, মানে আমাদের কাছে, ডাক্তারদের কাছে আসে। তখন এসে ওরা ট্রিটমেন্ট চায়, এই সাধারণ মানুষরা ট্রিটমেন্ট চায়। তখন আমাদের কি করা? অ্যান্টিবায়োটিক তো আর কাজ করতেছে না, তখন আর ওর ট্রিটমেন্টই নাই। তখন আমরা নিউয়ার ড্রাগস দেওয়ার চেষ্টা করি, নতুন যে অ্যান্টিবায়োটিকগুলো। কিন্তু খুবই দুঃখের বিষয় যে রিসেন্ট সম্প্রতি একটা অ্যান্টিবায়োটিক হচ্ছে মেরোপিনেমস, খুব রিসেন্ট একটা ড্রাগ। এই অ্যান্টিবায়োটিকটা ওরা এখন যত্রতত্র ব্যবহার করতেছে। একটা অ্যান্টিবায়োটিক্স তৈরি হতে অনেক সময় লাগে, সেই অ্যান্টিবায়োটিকও যদি রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলে আমাদের আর কি করার থাকবে? এই জন্য এই আমাদের দাবি হচ্ছে যে ওভার দ্য কাউন্টার ড্রাগস আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটা আপডেট করতে হবে। তারপরে হচ্ছে স্টেরয়েড, আরেকটা ড্রাগস একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এটা বলতে হবে, সাধারণ জনগণকে এটা বোঝাতে হবে। এই যে স্টেরয়েড, এই স্টেরয়েডেরও এরা যত্রতত্র ব্যবহার করতেছে, যার ফলে আমাদের কি হচ্ছে যে এই স্টেরয়েডের যে ইফেক্ট, খারাপ ইফেক্ট, ব্যাড ইফেক্টগুলো, এগুলো দেখা যাচ্ছে। প্রথম থেকে আমাদের 5টি দাবি নিয়ে আমরা এগোচ্ছিলাম। আমরা এই প্রেক্ষিতে অনেকদিন ধরেই অনেকগুলো কর্মসূচি দিয়েছি। প্রথম দিকে আমরা কোনো কঠোরতর কর্মসূচিতে যাইনি, কারণ
স্বাস্থ্য খাত যদি আমরা আটকে দেই সেক্ষেত্রে সাধারণ মানুষই বিপর্যয় পড়বে। এই জন্য আমরা কখনোই আমাদের কর্মসূচি কঠোরতর করিনি। কিন্তু যখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছিলাম। আমরা আমাদের 5টি দাবি রেখেছিলাম, তার মধ্যে প্রথম দাবিটি ছিল আমাদের আদালতের কাছে, যেটি আজকে 25শে ফেব্রুয়ারি 12ই মার্চের জন্য শুনানি ধার্য করা হয়েছে। তো এটা কিছুটা পরিমাণে এগুলেও বাকি 4টি দাবি নিয়ে এখনো পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদের কাছে কোনো ধরনের সদুত্তর দেয়নি। আমাদের সাথে না বসেছে, না কোনো ধরনের আলোচনাতে বসেছে বা আমাদেরকে কোনো ধরনের কোঅপারেট করেছে এই কর্মসূচি আমাদের দাবিগুলো নিয়ে। তো যেহেতু আমরা আমাদের বাকি 4টি দাবি নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের সদুত্তর পাইনি এবং প্রথম দাবিটিও আমাদের ডিলে হচ্ছে এই সমস্যাটা নিরসন হতে, তো আমরা আমাদের কর্মসূচি কিছুটা কঠোর করার সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে আমাদের গত 2 দিন ধরে আমাদের মেডিকেলের ক্ষেত্রে এবং দেশের অন্যান্য মেডিকেলে কমপ্লিট শাটডাউন চলছিল এবং ইন্টার্নদের কর্মবিরতি চলছিল। আমরা এই কর্মবিরতিটিকে আরও 48 ঘন্টার জন্য বাড়াতে যাচ্ছি এবং আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও 48 ঘন্টা থাকবে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের সকল সরকারি বেসরকারি মেডিকেলে এবং ডেন্টাল কলেজসমূহতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও 48 ঘন্টা থাকবে। এর সাথেই আমাদের ঢাকাস্থ মেডিকেল কলেজগুলো এবং ডেন্টাল কলেজগুলো এবং যারা পারবে আমাদের মেডিকেল শিক্ষার্থীরা আগামীকাল 26শে ফেব্রুয়ারি সকাল 11টায় স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবে। সেক্ষেত্রে আমাদের সকল চিকিৎসকবৃন্দ ও শিক্ষার্থীরা সেখানে থাকবে এবং আলোচনার মাধ্যমে যদি আমাদের সমাধান বা কোনো কার্যকরী পদক্ষেপ না দেখা যায় সেক্ষেত্রে আমরা 48 ঘন্টা পর থেকে কর্মসূচি আরও কঠোর করতে বাধ্য হব। আমাদের সাধারণ মানুষরা আমাদের ভুল বুঝতে পারেন যে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। না, আমাদের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ যারা রয়েছে তারা ইমার্জেন্সি 3টি জায়গাতে, যেমন হচ্ছে কার্ডিয়াক সিসিইউ যেটা, তারপর পিডিয়াট্রিক্স এবং ইমার্জেন্সিতে নাইট এবং ইভিনিংয়ে যেখানে 4 জন কর্মরত থাকতেন সেখানে 2 জন করে কর্মরত রয়েছেন এখনো পর্যন্ত, যাতে আমাদের সাধারণ মানুষরা একদমই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। ইন্টার্ন চিকিৎসকরা সেই জায়গাটা এই একটা জায়গাতে শিথিল রয়েছে, কিন্তু বাকি জায়গাগুলোতে আমাদের যে মিড লেভেলের ডাক্তার এবং সিনিয়র ডাক্তার রয়েছে তাদের উপর প্রেশার পড়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। সেদিক থেকে আমাদের দাবি থাকবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে তারা দ্রুত যদি এই সমস্যাটা নিরসন করতেন তাহলে সাধারণ মানুষও তাদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতো না। আর আমাদের দাবিগুলো তো অবশ্যই সাধারণ মানুষের পক্ষেই, সাধারণ মানুষ যাতে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় এবং তাদের স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে সেজন্যই আমরা এই দাবিগুলো নিয়ে এসেছি।